জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তিনি 1 থেকে 3রা জুলাই 2026 এই 3 দিনের ভারত সফরে এসে নরেন্দ্র মোদীর সঙ্গে 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন। এই খবর আপনারা অবশ্য পেয়ে গেছেন ইতিমধ্যে, কিন্তু এই সফরের প্রাপ্তি কি সেই বিষয়টি এখনো সেভাবে প্রচারে আসেনি। আমাদের এখনকার প্রতিবেদন এই বিষয়টি নিয়ে। এই সফরে দুই দেশ পারস্পরিক সম্পর্ককে নতুন অধ্যায়ে নিয়ে যাওয়ার কথা সরাসরিভাবে বলেছে এবং সেই লক্ষ্যে প্রচুর গুরুত্বপূর্ণ চুক্তি ও যৌথ ঘোষণা করেছে। আমরা দেখব কী ধরনের চুক্তি ও যৌথ ঘোষণা হয়েছে এবং কি তাদের তাৎপর্য। ভাবুন তো, একদিকে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি জাপান, অন্যদিকে বিশ্বের 5ম ও দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত। দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলেন, তারপর একে একে সই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, ক্রিটিক্যাল মিনারেল, গ্রিন এনার্জি, সরবরাহ শৃঙ্খল, এমন একগুচ্ছ চুক্তি যেগুলো শুনতে সাধারণ অর্থনৈতিক সমঝোতা মনে হলেও আন্তর্জাতিক রাজনীতির ভাষায় এগুলো আসলে ক্ষমতার নতুন মানচিত্র আঁকার সূচনা। প্রশ্ন হচ্ছে, এই চুক্তিগুলো কি শুধুই ভারত জাপানের সম্পর্ককে আরো গভীর করবে, নাকি এর মাধ্যমে চীনের বিরুদ্ধে তৈরি হচ্ছে এক নতুন অর্থনৈতিক ও প্রযুক্তিগত জোট? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা কি ভারত জাপানের এসব চুক্তির জন্য খুশি হবে, নাকি ভারতের ক্রমবর্ধমান স্বাধীন অবস্থান ওয়াশিংটনের মধ্যেও তাদের মনেও নতুন হিসাব নিকাশ শুরু করাবে? আমরা আরো দেখব প্রতিবেশী দেশ বাংলাদেশে এই চুক্তির কোনো প্রভাব পড়তে পারে কিনা। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমে বলি, কেন এই সফর এত গুরুত্বপূর্ণ? অনেকে ভাবতে পারেন ভারত জাপানের মধ্যে তো আগেও সম্পর্ক ছিল, নতুন কি? আসল পরিবর্তনটা এসেছে আন্তর্জাতিক পরিস্থিতিতে, আর তারই দরুন এবারের এই সম্মেলনে যে সমস্ত চুক্তি বা সমঝোতায় এলো দুই দেশ, তাদের একটা আলাদা গুরুত্ব আছে। চীন এখন দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে পূর্ব চীন সাগর, তাইওয়ান প্রণালী, হিমালয়, সব জায়গাতেই নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার অস্থিরতা দেখিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতি কয়েকটি দেশের ওপর অতিরিক্ত নির্ভর যদি করে বিশ্বের অর্থনীতি, তাহলে পুরো শিল্প ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যেতে পারে। এই কারণেই এখন একটি নতুন শব্দ খুব জনপ্রিয় হয়েছে, সেটা হলো ফ্রেন্ড শোরিং। অর্থাৎ যেসব দেশকে রাজনৈতিকভাবে বিশ্বাস করা যায়, বন্ধু হিসেবে ধরে নেওয়া যায়, তাদের মধ্যে শিল্প সরবরাহ ব্যবস্থা নতুন করে এবং শক্ত করে গড়ে তোলা। ভারত এবং জাপানের এই বৈঠক মূলত হলো কিন্তু সেই লক্ষ্যে, এবং সেই গুরুত্বের জন্যই আজকে এই প্রতিবেদন আমি করতে বসলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে, সেটা হচ্ছে ইকোনমিক সিকিউরিটি। এই সফরের সবচেয়ে বড় ঘোষণা হলো ইকোনমিক সিকিউরিটি পার্টনারশিপ। এর অর্থ কি? আজ পৃথিবীর অধিকাংশ ইলেকট্রনিক্স শিল্প নির্ভর করে যে জিনিসগুলোর উপর হলো সেমিকন্ডাক্টর, বিরল খনিজ যেগুলো রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস বলে, উন্নত ব্যাটারি, উচ্চ প্রযুক্তির উপাদানের উপর। আর এই পুরো শৃঙ্খলের অনেকটাই এখন চীনের নিয়ন্ত্রণে।
চীন বিশ্বের রেয়ার আর্থ প্রক্রিয়াকরণের বড় অংশ নিয়ন্ত্রণ করে। ফলে কোনো রাজনৈতিক উত্তেজনা তৈরি হলে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। ভারত ও জাপান এখন সিদ্ধান্ত নিয়েছে যে এই চীন নির্ভরতা ধীরে ধীরে কমানো হবে। ভারতের খনিজ সম্পদ, বিশাল বাজার এবং উৎপাদন সক্ষমতার সঙ্গে জাপানের প্রযুক্তি এবং বিনিয়োগ, তাদের আর্থিক শক্তি, এগুলো মিলিয়ে নতুন একটা সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ভারত এবং জাপান একসাথে। এটি দীর্ঘমেয়াদে শুধু দুই দেশের জন্য নয়, বহু আন্তর্জাতিক কোম্পানির জন্যও বিকল্প কেন্দ্র তৈরি হতে পারে। এবং এই বিকল্প কেন্দ্র তৈরি হলে ভারতে ওই সমস্ত যে আন্তর্জাতিক কোম্পানি, তারা চীন ছেড়ে ভারতে উঠে আসবে। এরপর উল্লেখ করতে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেমিকন্ডাক্টর, যা কিনা ভবিষ্যতের যুদ্ধ। আগে যুদ্ধ হতো তেল নিয়ে, এখন যুদ্ধ হচ্ছে চিপ নিয়ে। এআই চালাতে লাগে শক্তিশালী সেমিকন্ডাক্টর। জাপান এই প্রযুক্তিতে বহুদিনের অভিজ্ঞ। ভারতের শক্তি, জাপানের শক্তি হচ্ছে কি তাদের প্রযুক্তিগত অভিজ্ঞতা। ভারতের শক্তি সফটওয়্যার, ডিজিটাল অবকাঠামো এবং বিপুল সংখ্যক প্রযুক্তিবিদ। এই দুই শক্তি একত্রিত হলে নতুন এআই প্ল্যাটফর্ম, উন্নত উৎপাদন, স্বয়ংক্রিয় শিল্প এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে বড়সড় অগ্রগতি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমেরিকা চীনের কাছে উন্নত এআই চিপ রপ্তানিতে বহু সীমাবদ্ধতা আরোপ করেছে। এই পরিস্থিতিতে এআই শিল্প, এআই চিপস, এই শিল্পটা যদি ভারতে নেওয়া যায়, এই পরিস্থিতিতে ভারত জাপান যৌথ প্রযুক্তি তার উন্নয়ন এশিয়ায় নতুন ভারসাম্য তৈরি করতে পারে। এরপর উল্লেখযোগ্য হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা দুদেশের, যা কিনা চীনের উদ্বেগের কারণ। এই সফরের একটা বড় প্রাপ্তি হলো প্রতিরক্ষা সহযোগিতা। দুই দেশ শুধু যৌথ সৈন্য মহড়া নয়, ভবিষ্যতে প্রতিরক্ষা সরঞ্জাম যৌথভাবে উন্নয়নের দিকেও এগোচ্ছে। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ দেখুন, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন প্রতিরক্ষা রপ্তানিতে তাদের ওপর, প্রতিরক্ষার ব্যাপারে তাদের ওপরে অনেক বাধা নিষেধ ছিল। প্রতিরক্ষা রপ্তানিতেও তাদের অত্যন্ত সংযত রাখা হয়েছিল এবং তাদের যে প্রতিরক্ষা ব্যাপারটা অনেকটা দেখে এসছে আমেরিকার বহু সৈন্য জাপানে আছে। এখন পরিস্থিতি বদলাচ্ছে। পূর্ব চীন সাগরে নিয়মিত সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে। ভারত লাদাখ সীমান্তে চীনের চাপের মুখে। অর্থাৎ ভারত জাপান দুই দেশই একই কৌশলগত চাপ চীনের কাছ থেকে অনুভব করছে। এই কারণে প্রযুক্তি ভাগাভাগি এবং যৌথ প্রতিরক্ষা উন্নয়ন ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করতে পারে। এসব চুক্তির চীনের ওপর সম্ভাব্য প্রভাব কি হতে পারে, এটা দেখা যাক। এটাই এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। চীন কি ভয় পাবে? ভয় শব্দটি নিশ্চিতভাবেই অতিরঞ্জিত, তবে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে চীনের। কারণ যদি ভারত জাপান মিলে বিকল্প সাপ্লাই চেইন গড়ে তোলে, তাহলে বহুজাতিক সংস্থা ধীরে ধীরে উৎপাদনের একটি অংশ চীনের বাইরে সরিয়ে নিতে পারে এবং তাদের অবশ্যম্ভাবী গন্তব্য হবে ভারত। এর ফলে চীনের উৎপাদন নির্ভর অর্থনীতি প্রতিযোগিতার মুখে পড়বে। দ্বিতীয়ত, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা এরা মিলে তো কোয়াড তৈরি করেছে এবং আরও অন্যান্য অংশীদার দেশের মধ্যে প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতা বাড়লে
ইন্দো প্যাসিফিকে চীনের কৌশলগত স্বাধীনতা অনেকটাই সীমিত করা যেতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, চীন এখনো বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদন কেন্দ্র এবং সর্ববৃহৎ উৎপাদন কেন্দ্র বললেও হয়তো বেশি বলা হবে না। অতএব এই পরিবর্তন যেটা চাওয়া হচ্ছে, ভাবা হচ্ছে, সেটা রাতারাতি হবে না। এটা একটা দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা। এই চুক্তিতে আমেরিকা কোন চোখে দেখছে? এই চুক্তিকে আমেরিকার লাভ না ক্ষতি ভারত জাপানের এই চুক্তিতে? এবার আসি এই কথায়। প্রথম নজরে মনে হতে পারে আমেরিকার তো খুশি হওয়ারই কথা, কারণ ওয়াশিংটন বহুদিন ধরেই চীনের বিকল্প সরবরাহ ব্যবস্থা তৈরির পক্ষে। সেই দিক থেকে ভারত জাপান সহযোগিতা আমেরিকার বৃহত্তর কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে আরেকটি দিকও আছে, ভারত কখনোই কোনো সামরিক জোটের অধীনস্থ রাষ্ট্র হতে চায় না। সেটা আমেরিকারও হয়নি, রাশিয়ারও হয়নি, কারোরই হয়নি। ভারত চায় আমেরিকার সঙ্গে কাজ করবে, জাপানের সঙ্গে কাজ করবে, রাশিয়ার সঙ্গে কাজ করবে, প্রয়োজন হলে অন্য অংশীদার এমনকি চীনের সঙ্গেও নিজস্ব স্বার্থে, নিজেদের স্বার্থে সহযোগিতা করবে। অর্থাৎ ভারতের লক্ষ্য কৌশলগত স্বায়ত্ত শাসন। এই অবস্থান ভবিষ্যতে আমেরিকাকেও ভারতের সঙ্গে সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে বাধ্য করতে পারে নয়, করবে, এবং সেটা করা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এই বাধ্য করা ব্যাপারটা আমেরিকার অহমিকায় আঘাত করতেই পারে। দেখছেন না, বাণিজ্য চুক্তি নিয়ে সারা পৃথিবীর বেশিরভাগ দেশ যখন আমেরিকার কাছে সারেন্ডার করেছে, ভারত সারেন্ডার করেনি। ভারত এখন নিজের টার্মসে চুক্তির কথা বলছে। আমাদের কথা শুনে চুক্তি করতে হবে, ভারত বলছে আমেরিকাকে, কারণ ভারতের কাছে বিকল্প বাজার আছে। আজকে ইউরোপীয় ইউনিয়নের সাথে যে চুক্তি হয়েছে ভারতের, সে সম্পর্কে বলা হয়েছে কি, ইউরোপীয় ইউনিয়নের থেকেই বলেছে মাদার অফ অল ডিলস। এর সাথে সাথে ব্রিক্সের দেশগুলো রয়েছে, ব্রিক্সের দেশের মধ্যে একের পর এক অন্যান্য দেশ আসছে। সুতরাং ভারতের কাছে বিকল্প বাজার এসে গেছে। কত টাকার চুক্তি হলো, এটা প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের অনেকের মাথায় এসেছে, যে ভারত জাপানের এই যে চুক্তি হলো, এর মোট আর্থিক মূল্য কত? দেখুন, সরকারি নথিতে প্রতিটা সমঝোতার আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। তবে যেটা জানা গেছে, যে সরকারি চুক্তির পাশাপাশি দুই দেশের বেসরকারি সংস্থাগুলোর মধ্যে 129টি বাণিজ্যিক সমঝোতা হয়েছে। আর এর সম্ভাব্য মূল্য প্রায় 2 ট্রিলিয়ন জাপানি ইয়েন। ডলারে হিসাব করলে সেটা প্রায় দাঁড়ায় 28 থেকে 30 বিলিয়ন মার্কিন ডলার। এর সঙ্গে সরকারি অবকাঠামো, প্রযুক্তি, এআই, প্রতিরক্ষা, সাপ্লাই চেইন সহযোগিতার দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোর মূল্য, আর্থিক মূল্য যোগ করলে আগামী কয়েক বছরে এই অংশীদারিত্বের আর্থিক পরিমাণ 2 ট্রিলিয়ন ডলার ছাপিয়ে যেতে পারে বলে অনেক বিশ্লেষকের ধারণা। অর্থাৎ এটা কেবল একটি কূটনৈতিক সফর নয়, এটা ভবিষ্যতের অর্থনীতিতে বিনিয়োগ। অর্থনীতির কথা যখন উঠল, একটা তথ্য জানা খুব দরকার, বলাটাও খুব দরকার আমার। আজ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলো কোনটা? 1 নম্বরে আমেরিকা, তার জিডিপি প্রায় 30 ট্রিলিয়ন ডলার। 2 নম্বরে চীন, জিডিপি প্রায় 20 ট্রিলিয়ন ডলার। 3 নম্বরে জার্মানি, 4 নম্বরে জাপান এবং 5 নম্বরে ভারত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একসময় জাপান ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, এখন চীন এগিয়ে যাওয়াতে জাপান পিছিয়ে পড়েছে। আজ ভারত দ্রুত উঠে এসেছে বিশ্বের প্রথম 5-এর তালিকায়। এখন বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি জাপান এবং 5ম বৃহত্তম অর্থনীতি ভারত।
যদি প্রযুক্তি, প্রতিরক্ষা এবং শিল্প উৎপাদনে হাত মেলায়, তাহলে আন্তর্জাতিক বাজারে তার প্রভাব যে বিশাল বিশাল হবে সেটা বলাই বাহুল্য। শুধু অর্থনীতি নয়, আমেরিকার সঙ্গে জাপানের সামরিক জোটে কি প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়। অনেকে ভাবছেন ভারতের সঙ্গে জাপানের এত ঘনিষ্ঠতা কি আমেরিকার সঙ্গে জাপানের সামরিক সম্পর্ককে দুর্বল করে দেবে। বাস্তবে এখনই এই মুহূর্তে তেমনটা বলার কোনো ভিত্তি নেই, কারণ জাপানের নিরাপত্তার মূল ভিত্তি এখনো যুক্তরাষ্ট্র জাপান যে নিরাপত্তা জোট সেইটা। জাপানে এখনো উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা মোতায়েন। বরং অনেক বিশ্লেষক মনে করেন ভারত জাপান সহযোগিতা বরং আমেরিকার স্বার্থ, আমেরিকার যে ইন্দো প্যাসিফিক যে কৌশল, সেই কৌশলকেই আরো শক্তিশালী করবে। তবে একটা সূক্ষ্ম পরিবর্তন অবশ্যই দেখা যেতে পারে। আগে জাপান নিরাপত্তার জন্যে পুরোপুরি আমেরিকার উপর নির্ভর করত। এখন যদি ভারতের মতো আঞ্চলিক শক্তির সঙ্গে প্রতিরক্ষা, প্রযুক্তি ও উৎপাদনে গভীর সম্পর্ক গড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে জাপানেরও কৌশলগত বিকল্প বাড়বে। এতে আমেরিকার সঙ্গে জোট ভাঙবে না, কিন্তু জাপান আরও আত্মনির্ভর ও বহুমুখী অংশীদারিত্বের দিকে এগোবে। বাংলাদেশের কি হবে? বাংলাদেশ কি এই চুক্তির ফলে নতুন কোনো কূটনৈতিক চাপে পড়বে? একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের নিশ্চয়ই জানেন যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক উন্নয়নের সহযোগী দেশ হচ্ছে কিন্তু জাপান। জাপান থেকে একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সবথেকে বেশি ঋণ ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে এডিবি এবং তারপরে চীন নয় জাপান। জাপানের কাছ থেকে বেশি ঋণ। দেখুন, বাংলাদেশের মেট্রো রেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বিভিন্ন সেতু, পদ্মা সেতু ইত্যাদি, বিদ্যুৎ প্রকল্প, এই সবের পেছনে জাপানের বিপুল ঋণ ও বিনিয়োগ রয়েছে। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত পরিকাঠামোগত সম্পর্ক অনেক গভীর হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারত জাপান সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলে বাংলাদেশ কি চাপে পড়বে? এর উত্তর এতটা সরল নয় যে এক কথায় দেয়া যাবে। জাপান সাধারণত উন্নয়ন সহযোগিতাকে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে সরাসরি মেশাতে চায় না। তাই শুধুমাত্র ভারত জাপান ঘনিষ্ঠতার কারণে বাংলাদেশের ঋণ বা প্রকল্পে তাৎক্ষণিক কোনো পরিবর্তন হবে এমন প্রমাণ নেই। তবে যদি ভবিষ্যতে ঢাকা এমন কোনো নীতি গ্রহণ করে বা বড় বেশি চীন ঘনিষ্ঠ হয় এবং টোকিওর যে ইন্দো প্যাসিফিক কৌশল বা আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে যদি কোনো সংঘাত তৈরি করে, তাহলে জাপান তার বিনিয়োগ, ঋণ বা কৌশলগত অগ্রাধিকার বাংলাদেশ থেকে সরিয়ে নিতে পারে, নতুন করে মূল্যায়ন করতে পারে। অর্থাৎ বাংলাদেশের সামনে আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শুধু ভারত, চীন, আমেরিকার মধ্যে ভারসাম্য বজায় রাখাটা নয়, তাদের সঙ্গে জাপানের সঙ্গেও ভারসাম্য বজায় রাখা। প্রিয় দর্শক, আজকের পৃথিবী আর কোল্ড ওয়ারের পৃথিবী নয়। এখন আর দুটো শিবির নেই। ভারত, জাপান, আমেরিকা, রাশিয়া, ইউরোপ, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো পর্যন্ত একই সঙ্গে সহযোগিতা ও প্রতিযোগিতার কৌশল অনুসরণ করছে। ভারত জাপানের এই চুক্তি তাই শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, এটি এশিয়ার নতুন শক্তির ভারসাম্য গড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চীন এটিকে নজরে রাখবে, আমেরিকা এটিকে স্বাগত জানাবে, আর বাংলাদেশের মতো দেশগুলোর সামনে আসবে ভারসাম্য রক্ষা করার কূটনৈতিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আরো জটিল হয়ে উঠবে আগামী দিনে। এই সফরের, জাপানি প্রধানমন্ত্রীর এই সফরের আসল তাৎপর্য কয়েকটা চুক্তিতে সীমাবদ্ধ নয়, বরং এটা দেখিয়ে দিল
এশিয়ার শক্তির ভারসাম্য ধীরে ধীরে বদলাচ্ছে। ভারত শুধু এখন একটা বড় বাজার নয়, বরং প্রযুক্তি, প্রতিরক্ষা, উৎপাদন এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে ভারত। জাপানও বুঝেছে আগামী দশকে এশিয়ায় যদি কোনো নির্ভরযোগ্য অংশীদারের উপর বড় আকারে বিনিয়োগ করতে হয়, তাহলে তার নাম হচ্ছে ভারত। ভারতের গুরুত্ব উপেক্ষা করা যাবে না। শেষ প্রশ্নটা প্রিয় দর্শক আপনাদের জন্য, আপনাদের কি মনে হয় ভারত জাপানের এই নতুন অংশীদারিত্ব কি আগামী দশকে এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারবে, নাকি চীন এখনো এতটাই শক্তিশালী যে এই উদ্যোগের প্রভাব সীমিত থাকবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।